আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। এই যে দেখেন, গরুমতি আম বাগান। আম বাগানটা আসলে এটা একটা নতুন আম বাগান। গরুমতি যেটা আপনাদের এর আগে দেখানো হয়েছে, গতানুগতিক আম বাগান না, এটা একটা নতুন, এর আগে দেখানো হয়নি। তো এই বাগানটি এর আগে যে ভিডিও দেখাচ্ছিলাম মিজান ভাইয়ের, সেই মিজান ভাইয়েরই আম বাগান। তো দেখেন এই যে মুকুলের অবস্থা, আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আম এর মুকুল করছে। তো আমরা এই মুকুল সম্পর্কে বিস্তারিত জানবো। তার আগে দেখেন গাছটা দেখাই আপনাদের, যে প্রত্যেকটা গাছে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো মুকুল করছে। দেখেন মুকুলের শেষ নাই। এই যে দেখেন, এই যে দেখেন। তো চলেন আমরা একটু মিজান ভাইয়ের সাথে কথা বলি এখন। আসসালামু আলাইকুম। আসসালাম। মিজান ভাই ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। এই যে আপনার গরুমতি আম বাগান, এটা আপনার কতখানি আম বাগান? এটা এটা 14-15 বিঘা। 14-15 বিঘা, তাই না? ওই যে সেদিন আপনারা যে বাগানটা দেখছিলাম, এটা তো সেখান থেকে ওইটা কতখানি ছিল? এটা ওইটা ছিল 3.5 বিঘা মতো, আর নতুন লাগা আছে প্রায় 10-15 বিঘা মতো উপরেটা, ওটা তো এখন আম হয়নি। আচ্ছা আচ্ছা। আর এইটা সব মিলে 35-40 বিঘা মতন গরুমতি বাগান। তার ভিতরে আম আসে 16-17 বিঘা, 18 বিঘা মতো। 18 বিঘা। এরকম। তো এখানে যে বাগান দেখলাম, এটা তো মোটামুটি তো মুকুল করছে আলহামদুলিল্লাহ, দেখলাম। তো আসলে আমরা তো অনেকে জানি যে গরুমতি, অনেকে বলে যে গরুমতি আম আসলে সেন্সিটিভ একটা আম। তো এই আম মুকুল প্রতি বছর করে না এর, আর কিন্তু আপনার বাগানে দেখছি যে প্রতি বছরই মুকুল করছে। এর কারণটা কি? মানে এর গোপন রহস্য কি? গোপন রহস্য বলতে কি, অ্যাকচুয়ালি আমরা যেগুলো চাষের আম বাগান তৈরি করি, আমরুপালি, বাড়ি 10, বাড়ি 4, জি জি। এগুলো বাংলাদেশে আর্টিফিশিয়ালি হাইব্রিডেশন। হাইব্রিডাইজেশন। জি জি। আর এটা হলো ন্যাচারাল হাইব্রিডেশন। গরুমতি বিশেষ করে এই চাপাই অঞ্চল থেকে আসছে। আমার অনেকে ধারণা করে, আমাদেরও ধারণা, যে আশিনা আর ন্যাংরার ক্রসে এটা হয়েছে, যেহেতু এটা ন্যাচারাল হাইব্রিডেশন, সংকরায়ন। তো সেই ক্ষেত্রে এর বড় গাছগুলো আমরা আগে দেখতাম যে কোনো বছর আম আসছে, কোনো বছর আসেনি। যেহেতু ওই আশিনা ন্যাংরা, এক বছর আম আসলে আসবে না, ঠিক সেম নেচারটা এরাও ধরে রাখে, এদেরও। তো সেই ক্ষেত্রে এটা যেহেতু আহ, চাষের চাষের বাড়ির খাওয়ার জন্য না, চাষের বাগান বিশেষ করে, তো এক বছর যদি হয় আরেক বছর না হয়, সেক্ষেত্রে কৃষকেরা, বিশেষ করে আমি লস খাবো। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, এটাতে দিই, হরমোন স্প্রে করি মাটিতে, জল যেটা, এটা দিয়ে দেই মুকুল আসা 2-3 মাস আগে, দিয়ে একটা সেচ দিয়ে দেয় যেন জল সব জায়গাতে পৌঁছে যায়, শিকড় দিয়ে নিতে পারে। এই জলের কাজ হলো এটাকে বৃদ্ধিটাকে একটু রোধ করাবে, মাটিটাকে একটু হার্ড করাবে, এন্ড প্রতি বছরই দিবে ইনশাআল্লাহ, প্রতি বছরই আলহামদুলিল্লাহ হয় এই আমটা। তো এইভাবেই আমরা প্রতি বছরই আম আনি। নাহলে তো এক বছর আসে, যদি এক বছর না আসে তাহলে তো কৃষক লস হবে। আর আমি এটা 3-4 বছর থেকে এই গরুমতিতে 4 বছর মনে হয় পড়লো আম নিচ্ছি। প্রথম বছর আম আসেনি, কিছু গাছে আসছিল, কিছু গাছে আসেনি, ন্যাচারাল ভাবে যেটা আসে এর বৈশিষ্ট্য অনুযায়ী ওভাবেই আসছিল। পরের বছর থেকে আমি হরমোন ইউজ করতেছি, সেটা হলো 4 বছরের গাছে 4 মিলি 5 মিলি এভাবে করে হরমোন দেই। তো এইবার আমি হরমোনের মাত্রাটা একটু কমাই দিয়েছি, কারণ এক বছর হরমোন দিলে পরের বছর হরমোন না দিলেও হয়। তো আমি 2 বার যেহেতু হরমোন দিলাম, এবার হরমোন দেয়নি, অল্প করে দিয়েছি। তো এই জন্য আমটা একটু লেটেই বের হয়েছে। অনেকের আমের মুকুলটা চলে আসছে, কিন্তু আমাদের গুলো সবগুলোই ফুললি আসেনি, এই যে সবেমাত্র মুকুল ফুটতে লেগেছে এই। তো এর ভিতরে মুকুলটা যেন আরো ভালোভাবে বের হয়, কিছুটা এখনো বের হচ্ছে, কোনটা একটু বড় হয়েছে, সেই জন্য আমরা একবার আলফা ন্যাপথালিক অ্যাসিড দিয়েছি, আরেকবার দিব, এটাই লাস্ট ডোজ। আর এভাবেই গরুমতি আমকে প্রতি বছরই আনতে হয়, এটাই আর গোপন রহস্য বলেন আর মেকানিজম বলেন, এটাই। তো অনেকে
যারা নতুন বাগান করতে চাচ্ছে তাদের আপনার পরামর্শ কি? নতুন বাগান কি গরুমতি আম বাগান করা যাবে কি? নিঃসন্দেহে গরুমতির বাগান প্রফিটেবল, কারণ 30 বিঘা বাগানে যা হবে এটা 7-8 বিঘাতে তাই পাবে। সেটা বাড়িফুল বলেন আর আমরুপালি বলেন আর কাটিবন বলেন, অন্য জাত যেগুলো আছে ব্যানানা বলেন, তার চেয়ে বেশি। কারণটা হলো যে এই আম যদি আনা যায় হিউজ আম আসে, আর মোটামুটি লেটের আম যেহেতু সেই হিসাবে দামটা পাওয়া যায় অনেক, 12,000, 14,000, 8,000। 8,000 তো কমই বিক্রি, 8,000, 10,000, 12,000 এভাবে বিক্রি করে। কেউ কেউ 16,000ও পর্যন্ত নিয়ে যায় শুনেছি, লেটে যারা নিয়ে যায় এভাবে নিয়ে যায়। তো এত 30 বিঘা, 40 বিঘা, 50 বিঘা এত বড় বাগান না করে 5-7 বিঘা, 8 বিঘাতেই যদি সেটা আসে, তাহলে আমি এত কষ্ট করতে যাব কেন আর এত ইনভেস্টই করতে যাব কেন? সেই হিসাবে নিঃসন্দেহে গরুমতি প্রফিটেবল। তো আসলে যে ইনভেস্টের ব্যাপারটা বললেন আপনি, কিন্তু গরুমতিতেও তো অনেক ইনভেস্ট করতে হয়, যে প্যাকেটিং এর ব্যাপার আছে, যে আপনার হ্যাঁ, পরিচর্যা। ইনভেস্ট করতে হয়, ইনভেস্ট প্রত্যেকটাতেই করতে হয়, তবে এটা একটু সেনসিটিভ। কেমন, এটা প্রতি 2 দিন 1 দিন পর পরই মুকুলের সময় মুকুলটাকে মানে খেয়াল রাখতে হবে, নজর রাখতে হবে যেন মুকুল কালো না হয়ে যায়। মুকুলের এই সময়তে তো কুয়াশা থাকে, পানি থাকে, কুয়াশা পড়ে যেন খড়ের মতন না বের হয়, না হলে বাড়িফুল যতটা সহনশীল এগুলো অতটা সহনশীল না। সেক্ষেত্রে সরি, সেই ক্ষেত্রে সেই সময়তে যদি পচার বিষগুলো বেশি স্প্রে করা যায়, বিশেষ করে মেটালিকজিন, সাইমোক্সালিন, ম্যানকোজেব, তারপর অ্যামস্টারটপ এর গ্রুপগুলা, অ্যাস্টোহিস্টামিন, এগুলো সালফার, এগুলো যদি আর যথার্থভাবে স্প্রে করা যায়, সেক্ষেত্রে মুকুল নষ্ট হয় না, মুকুল ভালো থাকে। আর মুকুলের শুরু থেকে 100 গ্রাম 50 গ্রাম পর্যন্তই পরিচর্যাটা, তারপরে পরিচর্যা কমে যায়। কেমন, মানে কষ্টটা কমে যায়, পরিচর্যা ঠিক থাকে, কষ্টটা কমে যায়। সেক্ষেত্রে কি হয়, 150 গ্রাম 200 গ্রাম যখন আম হয়ে যায় তখন আমরা প্যাকেটে ঢুকে দিই। রূপালিতে বাড়িফোরে কিন্তু প্যাকেট করতে পারবেন না। সেক্ষেত্রে প্যাকেটের পরেও মানে একবারে আম শেষ করা পর্যন্ত স্প্রে চলে, খরচ তো কেন হয়। আর এখানে 1-150 গ্রামে হওয়ার পর প্যাকেটে যখন ঢুকাই দিবেন, প্যাকেটে ঢুকিয়ে দেওয়ার পর দেখা গেল যে আর স্প্রে লাগছে না, স্প্রে লাগবে শুধু কীটনাশক, যেন পোকা টোকা না আসে। তো হিউজ যে খরচ সেটাও বলা যাবে না, প্যাকেটের খরচটাই মেনলি আর খরচ। তবে হরমোন দিলে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে হরমোন দিলেন, গাছ থেকে প্রচুর আম নিলেন, খাবার যদি ঠিক না দেন তাহলে সমস্যা হবে। প্রচুর খাবার দিতে হবে, খাবারটা বিশেষ করে জৈব, প্রতিটা গাছে জৈব সারে যেন ভরপুর থাকে, খৈল থাকে, হ্যাঁ পাঁশ, জৈবের ভিতর পাঁশ, পাঁশ যেন থাকে। আর রাসায়নিক সারগুলো তো যথারীতি দেই আমরা, এগুলো পড়বেই। এগুলো যদি থাকে তো হরমোনে কোনোই ইফেক্ট নেই। খাবার যদি ঠিক দিতে পারেন হরমোন ইফেক্ট থাকবে না। অ্যাকচুয়ালি অল্প বয়সের বাচ্চা নিলে গর্ভবতী মহিলাদের যতটা পরিচর্যা করা লাগে এই গাছগুলোর তাই। আপনি যত প্রোডাক্ট নেবেন তত, যত ইনপুট তত আউটপুট। আচ্ছা, এই যে আপনার গরুমতি আমের যে অ্যানথ্রাকনোজ রোগ, এটা অনেকেই ভয় পাচ্ছে। অনেকে বলছে যে এটা আসলে এটা মারাত্মক রোগ। অনেকে প্যাকেটের মধ্যেও দেখা গেছে যে অ্যানথ্রাকনোজ রোগ। এটা বিষয়ে আপনি কি বলবেন আপনি? প্যাকেটের সময় আপনি আসেন, আমরা দেখাবো। প্যাকেট করারও কিছু নিয়ম আছে, শুধু প্যাকেটে ঢুকাই দিলেন আমকে তাহলে হবে না। প্যাকেটের আগে হাই ডোজের, হ্যাঁ, আপনার অ্যানথ্রাকনোজ যেন না হয় সেই কীটনাশকগুলো যদি স্প্রে করা যায়, ইনশাআল্লাহ নষ্ট হবে না, মানে অ্যানথ্রাকনোজ হবে না। আমরা জানিই না, প্যাকেটে ঢুকাই দিলাম, তাহলে তো অ্যানথ্রাকনোজ আগে থেকেই ওর জীবাণু ওর মধ্যে ছিল, সেক্ষেত্রে তো হবেই। জীবাণু মুক্ত করে আমটাকে প্যাকেটের মধ্যে ঢুকাই দিবেন, ইনশাআল্লাহ ভালো থাকবে। হ্যাঁ, 1000-এ একটা আম তো খারাপ হইতেই পারে, এটা স্বাভাবিক, সব ক্ষেত্রেই হয়। তো এটাকে ধরা যায় না। এই আমটা খুব ভালো, মানে বাজারের যুগোপযোগী একটা আম। সবচেয়ে বড় কথা হলো আমরুপালি আমরা প্রথমেই শেষ করে দিচ্ছি, তারপর বারিফল শেষ করে দিচ্ছি। ডিউরেশনটা অনেক লম্বা হচ্ছে, অনেক পরে লেটের আম এই আমটা খাচ্ছি ভোক্তারা। বাংলাদেশের মানে সবসময় আমটা দিতে পারছি ভোক্তা পর্যায়ে, এটাই তো বেনিফিট। আর প্রফিটের দিকে বলতে গেলে আমার একটা 3 বিঘা 3.5 বিঘার মতন একটা বাগান, সেই বাগানে আমি কত 10,66,000 টাকার আম বিক্রি করছি। কোন গাছ থেকে এত টাকা পাওয়া যাবে? তো সেক্ষেত্রে সেই হিসাবে ইনভেস্টটা তেমন কিছুই না। তো কেউ যদি বাগান করতে চায়, আসলে কমার্শিয়াল বাগান, চাষের জন্য বাগান, খাওয়ার জন্য, সে চাষের জন্য বাগান, তো সে গরুমতি নিঃসন্দেহে করতে পারে। পরিচর্যা ঠিকঠাক ভাবে করলে অনেক বেশি প্রফিট পাবে। ধন্যবাদ আপনার। হ্যাঁ, আসসালামু ধন্যবাদ। আলাইকুম। নমস্কার।